আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিবির আজকের লেকচারে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব লেকচার 7 এবং আমরা আজকের টপিকটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি, বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা সবাই জানি যে একটা দেশের কিন্তু সম্পূর্ণ চলাচল করতে বা সম্পূর্ণ গঠন ব্যবস্থা চলতে, একটা দেশের উন্নয়ন সব কিছু কিন্তু তার অর্থনীতির ডেফিনেশনের উপর নির্ভর করে, অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে। তো বাংলাদেশে নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রত্যেক বছর আমাদের বাংলাদেশের অর্থনীতি থেকে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু থাকে। সো আমি আপনাদের সাথে আছি মেডিবি এর জিকে লেকচারার মোহাম্মদ নাজমুল হাসান গাজী। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ যে লেকচারটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। সো আমরা চলে যাচ্ছি, তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে। তো তার আগে সবার আগে আমরা একটু দেখে নিব যে সামারি, যে বিগত বছরগুলোতে আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলাদেশের অর্থনীতি থেকে কিভাবে বা কোন টাইপের প্রশ্ন আসছে সেটা নিয়ে আলোচনা করব। এবং অর্থনীতি থেকে কয়টা করে প্রশ্ন আসে তো সেটা আমরা আগে একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছি যে 2022 এবং 2023 শিক্ষাবর্ষে আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং অর্থনীতি রিলেটেড বিএসসি যারা বাংলা বা বেসিক সায়েন্স, বেসিক বিএসসি পরীক্ষা দিবে তাদের প্রশ্ন আসছে 2টি। যেখানে জিকে তাদের 20টি প্রশ্ন থাকে, সেখান থেকে তারা কিন্তু 2টি প্রশ্ন কিন্তু অলরেডি কমন পেয়ে গেছে। তারপর ডিপ্লোমা ইন নার্সিং থেকে তারা পেয়ে গেছে 2টা প্রশ্ন 25টির ভিতর। আর মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিছে তারা হচ্ছে 25টির ভিতর 3টি প্রশ্ন কিন্তু কমন পেয়েছিল। এবং তার পরবর্তীতে 2021 এবং 22 সেশনে আমাদের বিএসসি যারা আছে তাদের আছে 2টি, ডিপ্লোমা যারা আছে তাদের 3টি। এবং ওই বছর ডিপ্লোমা এবং বিএসসি তাদের কিন্তু কম্বাইন্ড পরীক্ষা হয়েছিল, যার কারণে আসলে শুধুমাত্র এই যে ডিপ্লোমা মিডওয়াইফটা আর আলাদাভাবে আমরা দেখাই নাই, ডিপ্লোমাটা দেখাই দিলেই হচ্ছে। এবং 2020 এবং 2021 সেশনে বিএসসি তে একটি, ডিপ্লোমাতেও কিন্তু 2টি প্রশ্ন কিন্তু কমন আসছে। 2019-20 সেশনে যে সালে আমি নিজে পরীক্ষা দিছিলাম সেই সালে বিএসসি তে 3টি আর ডিপ্লোমাতে আসছিল 2টি, মিডওয়াইফ ওই সময় আলাদা ছিল, তখন ওই সময় আসছিল 3টি। তো এভারেজলি যদি সামারিগুলো আমরা একটু লক্ষ্য করি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর আমাদের বাংলাদেশের অর্থনীতি থেকে 2 থেকে 3টি প্রশ্ন সব সময় কমন থাকে। সো আজকের লেকচারটা করার পরে বা আজকের ক্লাসটা আপনি করার পরে ইনশাল্লাহ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। পরীক্ষায় যে একেবারে সুন্দর করে 36 সেকেন্ডের মধ্যে 3 মার্ক কমন করে চলে আসবেন। সো চলেন আমরা শুরু করি ক্লাস আজকে। তো সর্বপ্রথম যে বিষয়টা আছে যে অর্থনীতি আসলে কেমন হতে পারে, অর্থনীতি আসলে কোন ধরনের হতে পারে, এই বিষয়টা নিয়ে আগে একটু প্রথমে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অর্থনীতিকে কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে বলছি? 4টা ভাগে। একটু দেখেন কি কি হতে পারে। সর্বপ্রথম অর্থনীতি আছে সেটা হচ্ছে বলা হয় ধনতান্ত্রিক অর্থনীতি, ধনতান্ত্রিক। দ্বিতীয় যে অর্থনীতি ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং ইসলামিক। 3 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় ইসলামিক। আর 4 নম্বর যেটা আছে সেটার নাম হচ্ছে মিশ্র। এই হচ্ছে 4টা অর্থনৈতিক ব্যবস্থা আছে। সর্বপ্রথম আছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ইসলামিক এবং মিশ্র। ধনতান্ত্রিক বলতে যেখানে ধনগুলা একজন মানুষের কাছে কেন্দ্রীভূত থাকবে, একটা শ্রেণীর মানুষের কাছে কেন্দ্রীভূত থাকবে এবং তারাই হচ্ছে দেশের সকল কিছু। আর সমাজতান্ত্রিক বলতে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাটা পৃথিবীর খুব কম দেশে প্রচলিত আছে। যেমন আশেপাশে যদি চিন্তা করি রাশিয়া, চীন এবং রাশিয়া, চীন, কিউবা, এই সব দেশগুলাতে, চীন এবং কিউবা এই যে দেশগুলা, এবং সব থেকে পরিচিত আরেকটা দেশ আছে নাম তার উত্তর কোরিয়া, এই দেশগুলাতে সাধারণত হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তিত হয়েছে বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এখানে চালু আছে। সেইখানে বলা হয় সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে মুখ্য একটা স্লোগান। এবং সেইখানে কিন্তু সকল কিছু রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আপনি যতই টাকা কামান, আপনি নিজের কিছু বলে নাই, এটা সম্পূর্ণ জনগণের হবে, এটা সম্পূর্ণ জাতিসত্তার হবে। সো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে এমন ধরনের। ইসলামিক শাসন ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা এখন আসলে খুব বেশি একটা দেখা যায় না বা নাই বললে চলে। অনেকে বলতে পারেন ভাই সৌদি আরবে আসছে, ইরানে আছে, অ্যাকচুয়ালি তাদের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ইসলামিক না।
তাদের অর্থনৈতিক ব্যবস্থা মডিফাই করা। হ্যাঁ, ইসলামিকের একটা ছোঁয়া আছে, তবে ওইটা কিন্তু মডিফাই করা। সো এটা কিন্তু ইসলামিক বলা যাবে না। সো ইসলামিক ব্যবস্থা এখন আর নাই। যেখানে আছে কোরআন শরীফ বা আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন আছে, তার আলোকে শাসন ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। মিশ্রটা হচ্ছে এই যে তিনটা আছে, তিনটার সমন্বয় হচ্ছে মিশ্র। তো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র ধরনের। প্রশ্ন এটা আসবে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র ধরনের। সো আমরা প্রথমে এই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করতে পারছি। অর্থনৈতিক 4 প্রকার: সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধনতান্ত্রিক, ইসলামিক এবং মিশ্র। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র প্রকৃতি। সমাজতান্ত্রিক আছে কোথায় কোথায়? রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং কিউবা। এই সব দেশগুলোতে আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তিত আছে। এরপর আমরা চলে যাই পরবর্তী টপিকে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। তো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা আমি একটু আগেই বলছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র প্রকৃতির। এখানে ধনতান্ত্রিকতারও একটা বিষয় আছে, এখানে ইসলামিক অনেক কিছু মেনটেন করা হয়, সেই সাথে সাথে আমাদের সমাজ ব্যবস্থা বা সমাজতান্ত্রিকতাকেও কিন্তু কিছুটা প্রশ্রয় দেয়। সো সব মিলাই বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কি জগা খিচুড়ি বা কি বলা যায়, জগা খিচুড়ি। সো এটা হচ্ছে মিশ্র প্রকৃতির অর্থনৈতিক ব্যবস্থা। তো মিশ্র প্রকৃতির হচ্ছে সম্পত্তির ব্যক্তিগত রাষ্ট্রীয় মালিকানা থাকে, অর্থাৎ এইখানে শুধুমাত্র যে রাষ্ট্রই সব নিয়ে নিবে এমন না, শুধু জনগণই সব নিয়ে নিবে এমন না। এখানে জনগণও ব্যক্তিগত, অর্থাৎ জনগণও যেমন মালিক থাকতে পারে, তেমনি ভাবে রাষ্ট্রীয় মালিকানা থাকতে পারতে পারে। তো ম্যাক্সিমাম পৃথিবীর যত দেশ আছে সকল দেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র ধরনের। খুব কম আছে গুটি কয়েক যাদের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র ধরনের না। বর্তমানে এদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। এখানে আছে সবাই যে আসবে বাংলাদেশে 10 লাখ টাকা কেউ যদি ইনভেস্ট করে সে দেশের আছে নাগরিকত্ব নিতে পারবে। এটা বাংলাদেশের সরকারের একটা নীতিমালা। এই দেশে 10 লাখ টাকা কেউ ইনভেস্ট করলে সেই দেশের কিন্তু নাগরিক হইতে পারবে বা নাগরিক সুযোগ সুবিধা পাবে। তো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশে এই যে মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা, এটা চালু হয়েছিল 1991 সালে। সালটা মনে রাখতে হবে, প্রশ্নটা আসে। বাংলাদেশের মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? এইটা হবে 1991 সালে। বাংলাদেশের একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ কিন্তু এখন আর সেই ওই যে নাই, অনুন্নত দেশ নাই। বাংলাদেশ এখন কি ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ কি বাংলাদেশ এখন আছে উন্নত, ঠিক আছে, উন্নয়নের কাজ চলতেছে, উন্নয়নশীল। বাংলাদেশ কি উন্নয়নশীল, নিম্ন মধ্যম আয়ের দেশ। মধ্যম আয়কে আবার 3টা ডেফিনেশনে ভাগ করা হয়, একটা হচ্ছে নিম্ন, আরেকটা হচ্ছে মধ্য, আরেকটা হচ্ছে উচ্চ। এই 3টা ডেফিনেশনে ভাগ করা যায়। এর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বা মাথাপিছু আয় বর্তমানে যা আছে তাতে বাংলাদেশ এখন কি নিম্ন মধ্যম আয়ের দেশ। আর বাংলাদেশকে এই যে নিম্ন মধ্যম আয়ের দেশ, এই স্বীকৃতিটা দিয়েছে বিশ্ব ব্যাংক। কত তারিখে? 1 জুলাই 2015 সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তারিখটা মনে রাখতে হবে, কারণ এটা থেকে প্রশ্ন আসে। বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? বিশ্ব ব্যাংক। কত সালে? 2015 সালের 1 জুলাই। ওকে, এরপরে চলে যাই। এখন আমরা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে হিসাব করে সেগুলো একটু দেখব। এটা যারা হচ্ছে আমার ডিপ্লোমার ভাই বোনরা আরো ভালো পারার কথা, আর্টস কমার্সের যারা আছে, আর্টসের স্পেশালি, কারণ তাদের কাছে অর্থনৈতিক একটা সাবজেক্টই আছে। সো অর্থনৈতিক সাবজেক্টে তারা জিএনপি পড়ে আসছে, এবং আমাদের যারা সায়েন্সের স্টুডেন্টরা আছে বা আমাদের যারা থাকবে ভাই বোনেরা, তোমরা কিন্তু তোমরা 9-10 থাকতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলো কিন্তু বিশদভাবে পড়ে আসছো। সো আমরা এখন দেখি সেইগুলো একটু আলোচনা করি। প্রথমে আছে জিএনপি, যেটাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এবং এই যে অ্যাব্রিভিয়েশন এটা মনে রাখতে হবে, এইটা আসে বিভিন্ন সময়। জিএনপি এর অর্থ কি? নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটা বলতে আসলে কি বোঝায়? কোন একটা নির্দিষ্ট সময় বলতে বাংলাদেশের যে বাজেট বা অর্থনৈতিক ব্যবস্থা, এটা সাধারণত 1 বছর কেন্দ্রিক আছে, আমরা হিসাব করে থাকি। সো 1 বছরে সময়টা কত ধরে নাই? 1 বছরে কোন নির্দিষ্ট সময়ে 1 বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয় তার মোট পরিমাণকে বলা হয় জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এতে দেশজ এবং প্রবাসী আয় সন্নিবেষ্টিত আছে। এত কিছু জানার দরকার নেই, জাস্ট কয়েকটা কথা বলে দিচ্ছি। সর্বপ্রথম কথা হচ্ছে দেশের মানুষ প্লাস আছে বিদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষের সর্বমোট যে আয়,
বাংলাদেশের মানুষ যেখানেই থাকুক, দেশে থাকুক আর বিদেশে থাকুক, সর্বমোট যে আয় সেই আয়টাই হচ্ছে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এর থেকে আর বেশি কিছু দরকার হবে না। এরপরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এনএনপি, যেটাকে বলা আছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো একটা বিষয় হচ্ছে যে আমরা যখন আছে এই দেশে থাকি, এমন একটা বিষয় যে মনে করো যে একজন লোক সে 30,000 টাকা কামাই করে, তো বছরে যদি তাহলে কত টাকা কামাবে, বছরে তাইলে 3×36 3,60,000 টাকা কামাবে। তো 3,60,000 টাকা মানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আমি বুঝতে পারতেছি ও বাবা কত টাকা কামাই, সবাই চিন্তা করে কত টাকা কামাচ্ছে, এটা নার্সারি হিসাবে দিচ্ছি আমি, কত টাকা কামাচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে 30,000 টাকার মধ্যে ঢাকা শহরে থাকতে যায় তার বাসা ভাড়াই যাচ্ছে 15,000 টাকা, এবং তার খাওয়া দাওয়া সহ অন্যান্য জায়গা দিয়ে তার 28,000 টাকা মানে 28,000 টাকা চলে যাচ্ছে। তাইলে ভাইয়া 30,000 টাকা থেকে যদি 28,000 চলে যায়, মাত্র 2,000 টাকা কিন্তু তার সঞ্চিত থাকতেছে। তাহলে বছরে কত থাকতেছে? 24,000 টাকা। তো এই যে খরচটা বাদ দেওয়ার পর যে অংশটা থাকে, এই খরচটা বাদ দেওয়ার পর যে অংশটা অবশিষ্ট থাকে, সেটাকেই বলা হয় এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ আমার যে সময়, ক্ষয় আর শক্তি, সব মানে ক্ষয়ক্ষতি সবকিছু যদি বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে, যেটা আসলে পিওর বা সঞ্চিত, সেটাই হচ্ছে আমার এনএনপি, ন্যাশনাল নেট প্রোডাক্ট। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী মোট দেশজ উৎপাদন। তো দেশজ বলতে তো বুঝাই যাচ্ছে, দেশজ মানে কি? দেশ। আমাদের দেশের উৎপাদন মানে জিডিপি, যেটাকে বলে জিডিপি। একটা নির্দিষ্ট সময়ে, যে 1 বছরে মানে দেশের অভ্যন্তরে মানে দেশের ভিতরে, এতক্ষণ তো ওই যে জিএনপি যখন পড়ছি দেশ আর বিদেশ বলছিলাম, এখন তো দেশজ বলছে, তার মানে আমার নিজের দেশ। তো দেশজ যদি বলে তখন কি হবে? নিজের দেশ। তার মানে হচ্ছে দেশের ভিতরে যে পরিমাণ টাকা উৎপাদিত হয়েছে সেটাই হচ্ছে দেশজ উৎপাদন। কি হবে? দেশজ উৎপাদন বা জিডিপি। এই জিডিপি নিয়ে আসতে কথা হয়, এটা মনে রাখতে হবে। এটার অ্যাব্রিভিয়েশনটা আসবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এবং এটা বিভিন্ন সময় কিন্তু পরীক্ষাতে আসে। সো এটা মাথার মধ্যে সুন্দর করে গেঁথে ফেলতে হবে। এতে দেশের অভ্যন্তরে বিদেশি বিনিয়োগ থেকে উৎপন্ন দ্রব্য হিসাব করা হয়, কিন্তু প্রবাসীদের আয় হিসাব করা হয় না। আমার দেশে যে প্রোডাক্টটা উৎপাদিত হবে তার বাজার মূল্য হিসাব করা হবে, বাট বাইরের দেশ কয় টাকা ইনকাম করলো, বাইরের দেশে আমার জনগণ যায় কয় টাকা ইনকাম করলো, এটা কিন্তু জিডিপির ভিতর হিসাব করা হয় না। সো কি হবে? দেশজ, এটা মিনস হচ্ছে দেশ। এটা জাস্ট শুধু এটা মনে রাখলেই হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয় বলতে একটা দেশের ভিতর কি সবাইকে আসলে এই যে মাথাপিছু আয়টা দেওয়া আছে 2,765 মার্কিন ডলার, দ্যাটস মিনস হচ্ছে পার বছরে যদি হিসাব করি 3 লাখ টাকা, বর্তমানে আছে 3 লাখ টাকা, তারও একটু বেশি আসে, 3 লাখ টাকা। 3 লাখ বর্তমান হিসাবে 3 লাখ। সবাইকে আসলে 3 লাখ টাকা কামাইতে পারে? অ্যাকচুয়ালি সবাই কিন্তু পারে না। আবার সবাই কি শুধু 3 লাখ টাকাই কামায়? তাও না। এমনও পাবলিক আছে, যদি বসুন্ধরা গ্রুপের মালিকের কথা বলি, সে মাসে মাসে কামায় আছে 100 কোটি টাকা। আর আমরা যারা আছে খেটে খাওয়া মানুষ, আমার তো নিজেরই কোনো ইনকাম নাই, সো আমি কি হতদরিদ্র? তো দৈনিক যারা আছে 200 টাকার কম ইনকাম আছে তারা কিন্তু হতদরিদ্র বলে। তা আমি কি? আমি হচ্ছে হতদরিদ্র। বাট বসুন্ধরা গ্রুপের যে মালিক আছে তার তো 100 কোটি টাকা, ও তো উচ্চবিত্ত টু দ্য পাওয়ার ইনফিনিটি হয়ে গেছে। তো যা হোক, সেটা আছে হিসাব করা হয় মাথাপিছু আয়টা। ওই দেশের যে জনগণ আছে, বসুন্ধরা গ্রুপের মালিকও বাংলাদেশের জনগণ, আমিও বাংলাদেশের জনগণ, তো ওই দেশের মানুষের মোট আয় তাকে জনসংখ্যা দিয়ে হিসাব করা হয়, যে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, ওকে 17 কোটি দিয়ে ভাগ করে দেখি কত আসে। এই হিসাব করে দেখা গেছে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু হয়েছে 2,765 মার্কিন ডলার, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষা আসতে পারে, বলবে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত? 2,765 ডলার। ওকে, এরপরে চলে যাই আমরা কিছু তথ্য কণিকা, এখন আমরা একটু দেখি। সর্বপ্রথম যেটা আছে সেটা একটু লক্ষ্য করি। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র ধরনের। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে কোনটা? বলছিলাম কোন সংগঠন? বিশ্ব ব্যাংক। আর বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় 1 জুলাই 2015 সালে। 1 জুলাই 2015 সালে। জিএনপি, আমি একটু আগেই বলছি অ্যাব্রিভিয়েশন গুলো লাগবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবং পরবর্তীতে যেটা আছে সেটা একটু দেখি, জিএনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এবং জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জাস্ট আছে অ্যাব্রিভিয়েশন গুলা, এইগুলা জাস্ট অ্যাব্রিভিয়েশন ভালো করে মনে রাখলে হবে। আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অন কাইন্ডস অফ এমসিকিউ টাইপের প্রশ্ন, যা সরাসরি মাথার মধ্যে গেঁথে ফেলানোর জন্য বারবার কিন্তু বলা হচ্ছে। সো এটা সুন্দর করে মাথার মধ্যে দিয়ে ফেলতে হবে, গেঁথে ফেলতে হবে। ওকে, এরপরে চলে যাচ্ছে দেখি, সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কে? পঞ্চবার্ষিকী বুঝাই যাচ্ছে ভাইয়া,
পঞ্চপাণ্ডব আমরা ক্রিকেটে শুনেছি। সো পঞ্চ মিন্স কি, পঞ্চ মানে হচ্ছে 5। সরকার, প্রত্যেকটা সরকার কি করে 5 বছর মেয়াদে একটা মানে লক্ষ্য নির্ধারণ করে যে 5 বছরের মধ্যে আমার টার্গেট আছে, এই জিনিসটা আমি ফিল আপ করতে চাই। তো বাংলাদেশে এখনো পর্যন্ত 8টা, বর্তমানে আছে 2021 থেকে একটা শুরু হয়েছে, 2025-এ যায় শেষ হবে। সব মিলে মোট 8টা এখনো পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসছে আর কি। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা করে হচ্ছে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন, দেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান বা পরিকল্পনা মন্ত্রণালয়, এটা চেয়ারম্যান ধরা হয়েছে প্রধানমন্ত্রীকে, যেটা হচ্ছে একনেক হিসেবেও কিন্তু পরিচিত। একনেক, এটা মনে রাখতে হবে, বাংলাদেশের যে অর্থনৈতিক যত সিদ্ধান্ত, এখানে এত কোটি টাকা বাজেট দেওয়া হবে, ওইখানে এত কোটি টাকা বাজেট দেওয়া হবে, যে বলে না প্রত্যেকটা জিনিসের কিন্তু একনেক সিদ্ধান্ত নেয়। এবং একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এবং মনে রাখবা, একনেকের সভা প্রত্যেক সপ্তাহে সোমবার অনুষ্ঠিত হয়। একনেকের সভা প্রত্যেক সপ্তাহের সোমবার অনুষ্ঠিত হয়, এটা মনে রাখতে হবে, এটা আসতে পারে। সো একনেকের আমাদের যেমন অ্যাব্রিভিয়েশনটা লাগবে, সেই সাথে সাথে একনেকের চেয়ারম্যানকে, একনেকের চেয়ারম্যান হচ্ছে যে প্রধানমন্ত্রী থাকে, সেই হচ্ছে সবসময় একনেকের চেয়ারম্যান থাকে। একনেকের মানে কি, অর্থনৈতিক যে নির্বাহী কমিটি, এটা চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সো তিনি হচ্ছে বর্তমানে আমাদের একনেকের চেয়ারম্যান। ওকে, এরপর বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমি বলছিলাম যে বাংলাদেশে প্রত্যেক 5 বছর পর পর একটা পরিকল্পনা নির্ধারিত হয়। তো বাংলাদেশের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল, সেটা হয়েছিল 1973 থেকে 78 সাল পর্যন্ত। জাস্ট মেয়াদটা একটু মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝে দেখা গেছে যে দিয়ে দেয় যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত। তো তখন যদি আমি নাই জানি, তখন তো সুন্দর করে করে তাকায় থাকতে হবে। সো যেহেতু আমাদের করে তাকানোর কোনো স্কোপই নাই, পড়াশোনা করছি মানে একেবারে সুন্দর করে মাথার মধ্যে এমন ভাবে জ্ঞান থাকবে, কেউ টাচ করতে পারবে না, আমি একেবারে সব পারি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা শুরু হয়েছিল 1980 সালে আর শেষ হয় 1985 সালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 85 সালে, শেষ হয় 90 সালে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 90 সালে, শেষ হয়েছিল 95 সালে। যার সালগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে। দ্বিতীয় থেকে কিন্তু প্রশ্ন একবার অলরেডি আসছে, এই দ্বিতীয় থেকে একবার কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 97 থেকে শুরু হয়ে 2002-এ যায় শেষ হয়। 97-এ শুরু হয়েছিল এবং 2002-এ যায় শেষ হয়। এরপরে কিন্তু আর কোনো পঞ্চবার্ষিকী এরকম পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল 2011 সালে, যেটা শেষ হয়েছে 2015 সালে। সপ্তম বা 7 নম্বর এই পরিকল্পনার মেয়াদকাল হচ্ছে 2016 থেকে 2020 সালে এটা শেষ হয়ে গেছে। এবং লাস্ট সর্বশেষ যে পরিকল্পনা নিছে, সেটা হচ্ছে অষ্টম বা 8 নাম্বার, এটার মেয়াদকাল হচ্ছে 2021 থেকে 2025। 2025-এ যায় এটা শেষ হবে। বাংলাদেশে এখন আরেকটা পরিকল্পনা চলতেছে এসডিজি, 2015 থেকে 2016 থেকে 15 না 16 থেকে 2030, এই মাপি একটা এসডিজি পরিকল্পনা চলতেছে। এসডিজি, এখন প্রশ্ন আসে, ভাইয়া এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? মনে রাখবেন, এসডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। কি কি এটা দরকার নাই, বাট লক্ষ্যমাত্রা 17টি, এটা সুন্দর করে পড়ে ফেলতে হবে। ওকে, এরপর চলে যাচ্ছি তথ্যকণিকা। এখন আমরা একটু দেখি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 5 বছর মেয়াদী যে পরিকল্পনা, এটার প্রবর্তক হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যেটার বর্তমান নাম হচ্ছে রাশিয়া। 1992 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে বিভিন্ন ধরনের দেশের সৃষ্টি হয়েছে। সো এই আগে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, বর্তমান নাম হচ্ছে রাশিয়া। বাংলাদেশে এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়েছে 8টি, আর বাস্তবিত হয়েছে 7টি। অর্থাৎ 2020 সালে যে 7 নম্বরটা শেষ হয়ে যায়, 8 নম্বরটা 21 সাল থেকে 25 সালে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা পরিকল্পনারই একটা লক্ষ্য থাকে যে এটা আমার ফিল আপ করতে হবে। সো সেই মনে একটা ফিল আপের বিষয়। এরপর দেখেন যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা বিভিন্ন সময় আসে, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের ছোঁয়া আছে, সো এই জন্য কিন্তু এটা লাগবেই। তো এটা হয়েছিল 1973 থেকে 1978 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়টা মনে রাখবেন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটার মেয়াদকাল হচ্ছে 2021 থেকে 2025 সাল। 2025 সালে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হবে। ওকে, এরপরে
এখন আমরা যেটা পড়বো যে জাতীয় আয়। হ্যাঁ, জাতীয় আয় বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় একটু দেখি, আমি এখানে লিখে দিছি একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে। আমি সময়টা বলছি যে বাংলাদেশের কিন্তু সব সময় শুরু হয় 1 বছর। যেমন এই বছরের জুলাই থেকে আসছে অর্থনৈতিক ব্যবস্থা শুরু হয়, পরের বছরের জুনে যায় কিন্তু আমাদের বাজেট শেষ হয়। এটাও কিন্তু পরীক্ষা আসছে। বাংলাদেশের অর্থ বছর কেমন? বাংলাদেশের অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন, এটা জাস্ট মনে রাখতে হবে। এবং এটা ছিল হচ্ছে ব্রিটিশ আমলের আসছে অর্থনৈতিক ব্যবস্থার সময় এটা ছিল অর্থ বছর, জুলাই থেকে জুন। বাংলাদেশ সেই জিনিসটাই এখনো পর্যন্ত ফলো করতেছে। ওকে, তো 1 বছরে একটা নির্দিষ্ট দেশের সকল বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা পণ্যের আর্থিক মূল্যের সমষ্টি হলো জাতীয় আয়। অর্থাৎ একটা দেশের বস্তুগত, অর্থাৎ আমাদের দেশের জনগণ যে টাকাটা কামাবে সেটা একটা বিষয়। দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের দেশের যে ধন সম্পদ আছে, কয়লা আছে, তেল আছে, গ্যাস আছে, এইগুলা থেকে আমরা যে টাকাটা ইনকাম করব সেটাই হচ্ছে আমাদের জাতীয় আয়। ওকে, এরপরে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, এটা হচ্ছে 3টি। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টি। কি কি আছে একটু লক্ষ্য করি। সর্বপ্রথম আছে উৎপাদন পদ্ধতি, 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আয় পদ্ধতি, আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। আমার কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, আমি বিভিন্ন মানুষের কাছে কাজ করতেছি, সৌদি আরবে যে আমার প্রবাসীরা কাজ করতেছে, আমেরিকায় যে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, সেখান থেকে কি পরিমাণ টাকা আসতেছে, এটা একটা বিষয়। আর আমার দেশের জনগণ এখানে খাওয়া দাওয়া করে বিভিন্ন ওয়েতে কি পরিমাণ টাকা নষ্ট করতেছে, এটাও একটা বিষয়। সো সব মিলায়ে আমাদের হিসাব করতে গেলে 3টা সাইড নিয়ে আমাদেরকে কিন্তু হিসাব করতে হবে। সো জাতীয় আয় বের করার পদ্ধতি কয়টি? 3টি। কি কি? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। লাস্টে যেটা দেওয়া আছে সবচেয়ে সর্বশেষ, বাংলাদেশের জিডিপির প্রধান খাত। মনে রাখতে হবে এটা সবসময় একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে সেবা খাত। এবং মনে রাখবেন এটা খুবই 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলাদেশের জিডিপিতে সব থেকে বেশি অবদান রাখে সেবা খাত। জাস্ট মাথার মধ্যে সুন্দর করে ঢুকাই পেলেন, এটা পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমরা একটু দেখি যে এই কর বলতে আসলে কি? ইনকাম ট্যাক্স বলে, যেটাকে ট্যাক্স দেওয়া, ট্যাক্স ইংলিশে যেটাকে বলে কি? ট্যাক্স দেওয়া। এই ট্যাক্সের এই যে ট্যাক্স, এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা সরাসরি নেওয়া হয়, আরেকটা হচ্ছে পরোক্ষ কর, যেটা সরাসরি নেওয়া হয় না, পরোক্ষভাবে। অর্থাৎ আমি সরাসরি কিছু করতেছি না, বাট আমি কথার দ্বারা আরেকজনকে দিয়ে করাচ্ছি, সেটা হচ্ছে কি? পরোক্ষ কর। প্রশ্ন আসতে পারে কর কত প্রকার? কর হচ্ছে 2 প্রকার। কি কি? প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। তো আমাদের ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যক্ষ কর কোনটা আর পরোক্ষ কর কোনটা, এটাও কিন্তু জানতে হবে। প্রত্যক্ষ কর কোনটা একটু দেখি। ইনকাম ট্যাক্স, অর্থাৎ আমার আয় কর, আয়ের উপর যে কর দেওয়া হয় সেটাকে বলে ইনকাম ট্যাক্স। আর একটা হচ্ছে পরোক্ষ কর। ভাইয়া, পরোক্ষ কর হচ্ছে ভ্যাট, মূল্য সংযোজন কর, ভ্যাট। এটা হয়েছিল 1991 সালের 1 জুলাই থেকে এটা বাস্তবায়িত হয়। ওই সময় সর্বপ্রথম এটা বাস্তবায়িত হয়। এবং এই যে ভোটগুলা হয়েছিল 91 সালে, কিন্তু অনেক ঘটনা ঘটছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ আর আছে বিএনপি, এরা হচ্ছে মানে বলা যায় যে পাওয়ারফুল, বা সব সময় আছে বেশি জনপ্রিয় আর কি, সবকিছু মিলায়। তো এই 91 সালেই সর্বপ্রথম আওয়ামী লীগ আর বিএনপি সংসদীয় ব্যবস্থা থেকে, মানে যে আগে ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, সেখান থেকে সংসদীয় ব্যবস্থায় যাওয়ার জন্য 2 দলই ভোট দিছিল, একই জায়গায় ভোট দিছিল। এরপরে বাংলাদেশে আর কখনো এমন কিছু হয় নাই যেখানে বিএনপি ভোট দিছে সেখানে আওয়ামী লীগ ভোট দিছে, আর আওয়ামী লীগ ভোট দিলে সেখানে বিএনপি দিছে। অর্থাৎ সাববেসির মতো একটা বিষয়। বাইরের দেশগুলোতে আবার অনেক সময় এগুলো দেখা যায়, বাট বাংলাদেশে কিন্তু এই এক সময় হয়েছিল 91 সালে। এরপরে দেশের প্রথম এবং একমাত্র, বাংলাদেশের কিন্তু সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে বলা আছে ন্যায়পালের কথা। বাট বাংলাদেশ আসছে খুব বড় কোনো দেশ না, ছোট একটা দেশ। সো সেই ছোট দেশে কিন্তু আসলে ন্যায়পালের কোনো দরকার হয় না। তো বাংলাদেশের প্রথম এবং একমাত্র ন্যায়পাল ছিলেন আছে খায়রুজ্জামান চৌধুরী। এটা জাস্ট একটু মাথার মধ্যে ঢুকে নিতে হবে, কারণ বাংলাদেশে যেহেতু একজন এবং প্রথম, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এটা একটু মাথার মধ্যে ঢুকাই ফেলেন। ট্রাফিক, এবার আসে ট্রাফিক
ট্রাফিক বা ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে আমদানি বা রপ্তানিকৃত একটি পণ্যের শুল্ক একটি তালিকা প্রকাশের মাধ্যমে নির্দিষ্ট করা থাকে। অর্থাৎ একটা জিনিস আমি হচ্ছে কিনে নিয়ে আসলাম বাইরের দিক থেকে, এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা যারা করে ওরা বাইরে থেকে যারা আনে আমদানি করে, আনার পরে একটা পণ্য আনতে যত টাকা খরচ হয়েছে শুল্ক টুল্ক সবকিছু মিলায় একটা ফিক্সড একটা ধরে টাকা ধরে, এটাই হচ্ছে ট্রাফিক। বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কত সালে? মূল্য সংযোজন কর মিনস হচ্ছে ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। জাস্ট মাথার মধ্যে এটা ঢুকাই ফেলতে হবে, কারণ এটা পরীক্ষায় আসছে, বিসিএস প্রশ্ন প্লাস বিভিন্ন চাকরি পরীক্ষাও কিন্তু প্রচুর পরিমাণে আসে, নার্সিং অ্যাডমিশন টেস্টে আসবে করতেছে। ওকে, এরপরের প্রশ্ন চলে যায়, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির খাত। খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম যেটা আসবে প্রশ্ন এখান থেকে, বাংলাদেশের অর্থনীতির খাত আছে কয়টি? বাংলাদেশের অর্থনীতির খাত আছে 15টি। কি কি আছে একটু দেখি। সর্বপ্রথম তো অবশ্যই কৃষি, আমরা কৃষি প্রধান দেশ। কৃষি ও বনজ, মৎস্য সম্পদ, খনিজ ও খনন। 4 নম্বর আছে শিল্প। 5 নম্বর আছে বিদ্যুৎ, গ্যাস আর পানি সম্পদ। 6 নম্বর আছে নির্মাণ। 7 নম্বর আছে পাইকারি ও খুচরা বাণিজ্য। 8 নম্বরে আছে হোটেল ও রেস্তোরাঁ। 9 নম্বরে আছে পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। 10 নম্বরে আছে আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা। 11 নম্বর আছে রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা। 12 নম্বরে আছে শিক্ষা। 13 নম্বরে আছে লোক প্রশাসন ও প্রতিরক্ষা। 14 নম্বর রয়েছে স্বাস্থ্য ও সামাজিক সেবা। 15 নম্বর রয়েছে কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক খাত হচ্ছে 15টা, এটা মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আছে আমরা কিছু তথ্য কণিকা একটু দেখি। ভাই বাজেট, বাজেট কিন্তু আসলে 2 প্রকার দেওয়া আছে, একটা হচ্ছে রাজস্ব বাজেট আর একটা হচ্ছে উন্নয়নমূলক বাজেট। আমি আরেকটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে বাজেটকে 2টা ভাগে ভাগ করা হয় আরেকটা দিক থেকে। সেটা হচ্ছে এমন বাজেট, এটা আবার 2 প্রকার, কিভাবে হিসাব করে একটু দেখেন। সর্বপ্রথম আছে ঘাটতি বাজেট, যেটা আমাদের দেশের ঘাটতি বাজেট। আরেকটা আছে উন্নয়নমূলক, যেটা বলছে সেটা হচ্ছে ঘাটতি বাজেট না, এটা হচ্ছে কি অতিরিক্ত থেকে যায়। একটা হচ্ছে থেকে যায় আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। তো থেকে যেটা যায় এই ধরনের বাজেট শুধুমাত্র জার্মানিতে আছে। জার্মানি ওরা হচ্ছে কোনো ঘাটতি বাজেট দেয় না, ওদের বাজেট হিসাব করা হচ্ছে আমার দেশে ইনকাম আমি হিসাব করি হচ্ছে 2000 টাকা আমার আসবে, আমি দেশের মানুষের জন্য কাজ করবো হচ্ছে 1500 টাকা। এই যে 1500 টাকার পরে যে এক্সট্রা যে 500 টাকা আমার থেকে যাচ্ছে, এটা কি আমার একটু বেশি থাকতেছে না? এই ধরনের বাজেট আছে জার্মানি। আর আমাদের দেশ কি করে, আমাদের আসবে 1500 টাকা, আমি হিসাব করে রাখি যে আমি হচ্ছে কাজ করব 2500 টাকার, তাহলে এক্সট্রা আমার যে পকেট থেকে যে 1000 টাকা, এই 1000 টাকা কোথা থেকে আসবে? 1000 টাকা দেবে হচ্ছে বিশ্ব ব্যাংক। কে দিবে? বিশ্ব ব্যাংক। কি দিবে? লোন দিবে। সো এইটা হচ্ছে ঘাটতি বাজেট। তো আমাদের দেশে কিন্তু আসলে ঘাটতি বাজেট আছে। সো এটা কি রাজস্ব বাজেট, আর একটা হচ্ছে উন্নয়নমূলক বাজেট। একটা হচ্ছে রাজস্ব বাজেট করে, আর একটা হচ্ছে উন্নয়নমূলক, যেটা উন্নয়নমূলক কাজ করে। তো বার্ষিক কর্মসূচি যে বাজেটের অন্তর্ভুক্ত, আমাদের যে বিভিন্ন কর্মসূচি আছে এটা আছে উন্নয়নমূলক, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, ফ্লাইওভার বানানো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা উন্নয়নমূলক বাজেটের। সবচেয়ে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে কোথায়? বাংলাদেশের যে অর্থনৈতিক খাত আছে 15টা, এই খাতগুলার ভিতর সব থেকে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কৃষি খাতে। অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে কোন খাত? সেবা খাত। জাস্ট মাথার মধ্যে এই 2টা পয়েন্ট একটু ঢুকাইতে হবে, কারণ এই 2টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে চলে যাই, দেখি কি আছে।